ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে স্যার কারো দানের দরকার নেই, এটা হচ্ছে না শেষ পর্যন্ত যে ব্যক্তি দেখবে ভিডিও সে বুঝতে পারবে না। আচ্ছা, ফ্যারিঞ্জাইটিস না, যে ফ্যারিঞ্জাইটিসটা হচ্ছে যে ইনফ্লামেশন অফ দা ফ্যারিংস। ফ্যারিংসের যে মিউকোসা এবং সাবমিউকোসা থাকে তার যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হচ্ছে না ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিঞ্জাইটিসটা আসলে কি করে, যে মিউকাস মেমব্রেনকে কি করে দেয়, ওটাকে ইনফ্লামেশন করে, এবং তার কারণে কি হয় যে আমাদের সফট প্যালেট যেটা থাকে আর কি, যে শেষের দিকে যে প্যালেটের যে শেষের অংশ, ওটা কি হয়ে যায়, এফেক্টেড হয়, এবং সাথে সাথে এটা এক্সটেন্ড করে প্রসারিত হয়ে আপ টু সেলিভারি গ্ল্যান্ড পর্যন্ত যায়। সেলিভারি গ্ল্যান্ডকে চাপ দেওয়ার কারণে যে লোমেনটা বা খোলা জায়গাটা আছে ওটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকোচন হয়ে যায় আর কি। পরে কি হয়, সে ব্যথা অনুভব করে, এই জন্য সে খেতে পারে না আর কি। তো এটা হলো ফ্যারিঞ্জাইটিস গুলো আর কি। যে এর আরেকটা কিন্তু নাম আছে, বুঝছেন, এর আরেকটা নাম হলো অ্যানজিনা। এই ফ্যারিঞ্জাইটিসের আরেকটা নাম হলো অ্যানজিনা, অনেক সময় বলে অ্যানজিনা ডিজিজ। অ্যানজিনা কেন বলা হচ্ছে, যে এই ডিজিজটা আপনার ফ্যারিংস থেকে শুরু করে আপ টু ইসোফেগাস পর্যন্ত গিয়ে আর কি, লোমেনটা ছোট হয়ে ওই পর্যন্ত চলে যেতে পারে আর কি। হ্যাঁ, সেলিভারি গ্ল্যান্ডের দুই পাশে চাপ দিয়ে। কিন্তু আরেকটা নাম হলো অ্যানজিনা। তারপরে ইটিওলজি, আসলে কারণটা কি, তো যদি বলি ইটিওলজি, অথবা কি কজ, আসলে কারণটা কি অলরেডি আপনাদের সাথে কি আলোচনা করছি, তাই না, যে প্রত্যেকটা ডিজিজেরই কিন্তু কি থাকে। তো সবসময় চিন্তা করবেন যে তিনটা কারণ হতে পারে আর কি। একটা হলো ফিজিক্যাল কজ, আর একটা হলো কেমিক্যাল কজ, আর একটা হলো মাইক্রোবিয়াল। কজ অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই বা ডিজিজের এরকম চিন্তা করতে হবে আসলে কি কারণে হতে পারে আর কি। তো ফিজিক্যাল কজ তো আপনাদের সাথে অলরেডি বলছি, যে কোনো কারণে যদি আঘাত পায় বা কেউ যদি আঘাত দেয় তাহলে এটা হতে পারে, অথবা যে ঘাস, বিভিন্ন ধরনের ঘাস খাওয়ার সময় কি হতে পারে, এর মধ্যে কোনো পিন জাতীয় বা কোনো ফরেন পার্টিকেল বা ফরেন বডি থাকলে ওইটা যদি ওখানে গেঁথে যায় তখন কি হবে, ব্যথা হবে এবং সে খাইতে চাবে না আর কি। কাঁটা জাতীয় ঘাস বা অনেক সময় কি হচ্ছে, গরু আমরা বিভিন্ন দানাদার জাতীয় খাবার খাচ্ছি, ভুসি বা খোল, বয়েল কেক যেটা আছে আর কি, এর মধ্যে কি থাকতে পারে, কোনো পিন থাকতে পারে বা কোনো লোহার টুকরো থাকতে পারে, যে কোনো ফরেন বডি থাকতে পারে। তখন ওটা কি নর্মালি তো চলে যায়, অনেকটাই চলে যায়, যখন চলে না গিয়ে কোনো কারণে লেগে যায় তখনই কিন্তু ব্যথা হয় আর কি। তারপরে এই তো আর আসলে কেমিক্যাল কজটা আমরা নর্মালি জানি যে আসলে কেমিক্যাল কি আমাদের মেইনলি, যে যদি কোনো গাছের ভিতরে কি থাকে কেমিক্যাল, যেমন অ্যাসিড আছে অথবা অ্যালকালি আছে, এই জাতীয় পদার্থগুলো যদি গাছের মধ্যে থাকে বা ওইটা যদি খায় তাহলে কেমিক্যাল দ্বারা সে এফেক্টেড হতে পারে। আর হলো মাইক্রোবিয়াল কজটা হলো মেন, এটার কারণে প্রধানত হয়। একটা বলতেছিলাম পাস্তুরেলা দ্বারা যদি হয়, পাস্তুরেলোসিস, আর একটা বলছিলাম হলো টিউবারকুলোসিস। পাস্তুরেলাটা হইলো, পাস্তুরেলোসিস হইলো
পাস্তুরেলা তা হলো পাস্তুরেলা মালটোসিডা একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম আর কি, পাস্তুরেলা স্পিসিস আসলে। আর টিউবারকুলোসিস তো আমরা জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলাম একটা ব্যাকটেরিয়া আছে আর কি। এটা কিন্তু এই যে পাস্তুরেলোসিসটা জেনেটিক ইম্পর্টেন্স না, জেনেটিক ডিজিজ বোঝান তো, মানে জেনেটিক ইম্পর্টেন্স আমি যে কথাটা বললাম এটা হলো যে কিছু ডিজিজ মানুষের থেকে অ্যানিমেলে যায় এবং কিছু ডিজিজ অ্যানিমেল থেকে মানুষে যায়। এই যে টিউবারকুলোসিস যারা, এটা কিন্তু খুবই মারাত্মক। টিবি যারা হয় না মানুষের, আমাদের টিবি হয় না, যক্ষা, এটা কিন্তু এটা হলো অ্যানিমেল থেকে মানুষে ছড়ায় এবং মানুষ থেকে কিন্তু অ্যানিমেলেও যায়, কাজে এটা কিন্তু মারাত্মক। যে পাস্তুরেলা দ্বারা হয়ে থাকে তাহলে কিন্তু এরাই করতে হবে, আলাদা রাখে, আইসোলেশন করে রাখতে হবে। আর কি দ্বারা হতে পারে, আবার কিছু ভাইরাস দ্বারা হতে পারে আর কি, বুঝছেন, যে ভাইরাস দ্বারা এটা হতে পারে আর কি। একটা ছিল ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হতে পারে, আরেকটা ছিল রাইনো ভাইরাস। একটা হলো প্যারা ইনফ্লুয়েঞ্জা, আরেকটা হলো রাইনো ভাইরাস। এই কারণে যদি প্যারা ইনফ্লুয়েঞ্জা হয় এবং রাইনো ভাইরাস হয়, এফেক্টেড হয়, সেক্ষেত্রে কি হয় যে ওই ফেরিংস এফেক্টেড হয় কিভাবে, যে এই যে আমাদের যে সেলিভারি গ্ল্যান্ডগুলো আছে, হ্যাঁ, এটাকে এফেক্ট করে আর কি। এফেক্ট করার কারণে ফুলে গেলে তখন ওইদিকে চাপ দেয় আর কি, যেহেতু গ্ল্যান্ডরা আমাদের ফেরিংসের সাথেই আছে, ফেরিংসের পাশাপাশি। মূলত এইগুলা যেহেতু এখানে এফেক্ট করে, এই জন্যই কিন্তু আমরা বলতেছি ফেরিঞ্জাইটিস, যেহেতু ফেরিংসের মধ্যে দিয়ে এফেক্ট করতেছে। এই হলো মোটামুটি কারণ। কেন ক্লিনিকে আমরা আসলে ডায়াগনোসিস কিভাবে করবো, ট্রিটমেন্টের আগে কি করতে হবে আমাদের, যেহেতু আমরা এখন ডিজিজটা কি এটা জানলাম, যে কারণটা জানলাম যে কি কি কারণে, সম্ভাব্য কারণে হতে পারে, তাহলে এখন আমরা কি করবো, এটা কোন রোগ এটা নির্ণয় করতে হবে। ডায়াগনোসিস, তাই না, ডায়াগনোসিস করতে হবে না, ডায়াগনোসিস করতে হবে। তাহলে এখন ডায়াগনোসিসের টুল আমরা কি কিভাবে করতে পারি, কারণ গুরুত্ব কথা বলতে পারেন, তাহলে আমরা কি করতে পারি বলুন। ওটা যে লালন পালন করে হ্যাঁ। তার থেকে আমরা সর্বপ্রথমে শুনবো ওটার কি কি সমস্যা বলে। তারপরে ওনার কথার উপর ট্রিটমেন্ট করি, আমরা গরুটাকে দেখবো, হাল করায় দেখবো যে কোথায় কোন সমস্যা, দেখি তারপরে যদি কিছু থাকে বের করি, কেমিক্যাল না হলে যে কেমিক্যাল দেওয়া হয় তাহলে সেই পর্যায়ে আমাদের চিকিৎসা যাইতে হবে। তাহলে প্রথমে আমরা কিন্তু এই ক্ষেত্রে যেমন আমরা স্টোমাটাইটিসের ক্ষেত্রে কি দেখছিলাম, হাঁকরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই দেখতে পারবো না, অনেক হাঁকরাইলে যেহেতু ভিতরের দিকে, তাই না, তাহলে আমরা কি করতে পারি, আরেকটা কি করতে পারি বলেন, অলরেডি আমি বলছি, মানে আরেকটা কি করলে আমরা সহজে বুঝতে পারবেন আপনি, লক্ষণ এটা বাইরে থেকে কোনো ইনজুরি দেখবো, হ্যাঁ, বাইরে থেকে দেখলেন আর কি করবেন, বাইরের থেকে দেখলেন ঠিক আছে, বাইরের থেকে হয়তো আমরা দেখতে পারতেছেন না যে কিন্তু গরুটা খাচ্ছে না, জাবার কাটতেছে না, হ্যাঁ, ঠিক মতো জাবার কাটতেছে না, এটা কি দেখতে পারবেন আপনি বলুন তো? কিছু এই যে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের প্রথমে ডায়াগনোসিসের জন্য আমাদের কি করতে হবে, ক্লিনিক্যাল সাইন, অর্থাৎ কিছু লক্ষণ আছে আর কি, লক্ষণ দেখে আমরা বুঝতে হবে। তো লক্ষণ যদি আমরা বলি তাহলে কি হবে, যেহেতু ব্যথাটা এখানে তার স্যালাইভেশন হবে, বুঝছেন, মুখ থেকে লালা বের হতে থাকবে কন্টিনিউয়াস, মানে ডুলিং বলে। ডুলিং মানে কি, যে উপর থেকে নিচে পড়তেছে না, বেয়ে লালা তো আঠালো, তাই না, দেখা যায় নিচের দিকে ডুলিং, মানে ওই উপরের থেকে নিচের দিকে আস্তে আস্তে বেয়ে পড়তেছে, চোয়াল দেওয়া করবে না, জাবর কাটা বন্ধ করে দিয়েছে, পারতেছে না, সে পড়তেছে। আর সহজ যেটা মানে আরেকটা কি করবো কি, আরেকটা দুই সাইডে ফুলে যাবে, বুঝছেন, এই যে লিমনোড আছে না, আপনি যদি হাত দেন, দূরের থেকে হাত দিলে সে দেখবেন যে মানে খুবই ব্যথা অনুভব করবে, মাথা নাড়াবে বা ই করবে বা লাভ দিয়ে উঠবে আর কি, বুঝছেন, ব্যথা বেশি থাকে তখন কি করবে, সে কিন্তু লাভ দেবে, অনেক ব্যথা ফিল করবে আর কি। তাহলে আপনি বুঝলেন ফেরিঞ্জাইটিস। স্টোমাটাইটিস হলে তো হা করে দেখলে আপনি মুখে গা দেখতে পারবেন, কিন্তু ফেরিঞ্জাইটিসের ক্ষেত্রে আপনার হয়তো ওইভাবে সম্ভব হবে না, দেখতে হলে মানুষের মতো তার লাইট মেরে দেখা সম্ভব না, তার আমরা তো সময় দেবে না,
হয়তো ছোট যারা হয়তো ভালো করে ধরে একটা বড় করে হলে কি করবেন কন্ট্রোল করাও মুশকিল, কারণ আমরা ট্রিটমেন্ট করে গ্রামে তার কোনো ওরকম কি নাই কন্ট্রোল প্যানেল নাই কিন্তু আছে না কাজে আমরা লক্ষণ দেখে ই করবো। আর তারপরে আর ডায়াগনোসিসে আর কি দেখবো যে তার গায়ে জ্বর থাকবে কিন্তু এই যে যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় এই ব্যাকটেরিয়াল ছাড়া তো জ্বর থাকার সম্ভাবনা না না এই ব্যাকটেরিয়াল বাইরে হলেও হয় জ্বর হয়, ইনফ্লুয়েঞ্জা হলে তো জ্বর হয় না। আমি বলছি যে আর যে দুইটা কারণ আছে না, ওই যে ফিজিক্যাল কজ হলে কিন্তু জ্বর হবে না, সেটা মনে রাখবেন যে যদি মানে কোনো আঘাতের কারণে হলে আবার জ্বর হবে, যদি বাড়ির কারণে হয় অথবা আপনার গাছের কারণে হচ্ছে ব্যথার কারণে একটু হালকা জ্বর হবে আর কি, কিন্তু যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে তার জ্বরটা অনেক বেশি থাকবে আর কি, 106-7 এরকম হয়ে যাবে আর কি, জ্বর হবে আর কি। আর একটা হবে যে বললাম যে দুই পাশে কি থাকবে খোলা থাকবে এবং চাপ দেওয়ার কারণে এখন চাপ দিলে সে অনেক ব্যথা অনুভব করবে। ব্যাকটেরিয়ার কারণে হলে তো আর খোলা থাকবে না। কোনটা? ব্যাকটেরিয়াল হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে, ব্যাকটেরিয়ার কারণে হলো খোলা। লিম্ফ নোডের এটা হলো যে ওরা লিম্ফ নোডকে অর্থাৎ এই যে সেলিভারি যে গ্ল্যান্ড আছে হ্যাঁ গ্ল্যান্ড, এই সেলিভারি গ্ল্যান্ডকে তারা অ্যাটাক করবে, এটা ফুলে যাবে, ফুলে যাওয়ার কারণে দুই পাশে চাপ দেবে, চাপ দেওয়ার কারণে ভিতরেও ব্যথা হবে, যখন কোনো খাবার যাবে তখন কিন্তু সে কোনো খাবার খাবে না আর কি। তাহলে আরেকটা ক্লিনিক্যাল সাইন পেলাম আমরা, সে খাবার খাবে না, ফুড হবে। আরেকটা পেলাম কি যে তার মুখ দিয়ে স্যালাইভা মানে ডুলিং বেয়ে বেয়ে পড়বে আর কি, চোয়ালদা না হয়ে দেখা যায় সামনে থেকে ই করে পড়তেছে আর কি। লাইট জ্বালায় পর্দাটা দেখা যায়, হ্যাঁ, লাইটটা জ্বালায় দিন, তাই না? ওইটা পর্দাটা আমি দিচ্ছি দাঁড়াও। এই হলো মোটামুটি ক্লিনিক্যাল সাইন বা, আর আমরা যখন ডায়াগনোসিস করব তখন তার সাথে সাথে কি করব, ক্লিনিক্যাল সাইন তো দেখলামই মানে ক্লিনিক্যাল লক্ষণগুলো দেখলাম, তার সাথে সাথে আমরা যে গরুর মালিক আপনারা যেটা বলতেছিলেন যে তার সাথে আমরা একটু কথা বলতে হবে, হিস্ট্রি নিতে হবে যে আসলে কি মানে একটা সমস্যা কি, কত কি কারণে হচ্ছে, কোনো মানে আসলে সে বাইরে নিয়ে যায় কিনা। অনেক গরু আছে কিন্তু ঘরের ভিতরে খাওয়া, ওখানে দেওয়া, ওখানে সব কিছু করে, তাহলে তো ওরা আর ওই যে ঘাসেরই সম্ভাবনাই নাই বা ঘাস খাওয়ালে সে ধুয়ে খাওয়ায় আর কি। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস সন্দেহ করতে পারি যে যখন সে ধরেন যে ভুসি খাওয়াইছে বা কোনো যে অয়েল কেক জাতীয় খাবার খাওয়াইছে তখন হয়তো ওর সাথে পিন থাকতে পারে, ওটা সে দেখবে না, এটা একটা হতে পারে। কিন্তু আমরা বাইরের যে ওই এই জিনিসটা কিন্তু আমরা দেখলাম যে কেউ আঘাত করে না, কারণ আঘাত করবে কি, কারণ উনি তো মালিক, গরু যেহেতু বাইরে না নেই, অন্যের খেতে জানে বা অন্য কিছু খায় না, তাহলে আঘাত করার সম্ভাবনা নাই এখন। যাই হোক, আবার আমরা ট্রিটমেন্টে আসি। এটা কি স্যার স্টোমাটিস? না না, এটা হলো ফেরেনজাইটিস বলা হয়, ফেরেনজাইটিস। সবাই একটু আগে আসলে সুবিধা হয়। এটাতে স্যার পেইন যদি হয় তাহলে তো এক ধরনের ট্রিটমেন্ট হবে, কিন্তু ব্যাকটেরিয়া আর নরমাল পেইন হলে তো এখানে পেইন কিলার আর যদি আসলে আপনার এটা আসলে কারণ কি, অনেক সময় কারণ আইডেন্টিফাই করা যায় না, এই জন্য নর্মাল ট্রিটমেন্ট দেওয়াই ভালো আর কি। দিন থাকলে তো আর এটা তো বের করা ছাড়া আর কোনো কিছু করার নেই, ফরেন বডি হ্যাঁ, আর কোনো পথ নেই আছে। কোনটা? ওষুধের মাধ্যমে আছে না? ওষুধের মাধ্যমে আপনি ওয়াশ করলে ওষুধ দিলে ওটাই হয়ে যাবে আর কি। এরকম হবে মানে বেশি যদি হয় মানে আসলে পিন বা ইয়ের কারণে কাটাও লাগে। তার ওখানে যদি লেগে থাকে, লেগে থাকার ফেলিংসের সম্ভাবনা খুবই কম আর কি, লাগলে তো মুখেই লাগবে, ভিতরে যা লাগবে না। আর কোনো কারণে যদি ওখানে মানে কোনো গা বা ক্ষত হয়ে যায় তখন আমরা যে এইগুলো দিয়ে আর কি ওয়াশ করলে বা দিলে তখন আস্তে আস্তে আমরা অ্যান্টিসেপটিক না, যদি ইনফেকশন হয়ে যাবে ওটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে সে আস্তে। আর গরুর কিন্তু একটা জিনিসই করবেন আপনার যে কি বলে যে ওদের সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক বেশি, এই জন্য নাম গরু আর কি, বুঝছেন? সহজে কিন্তু ইয়ে হবে না, বুঝছেন? যেমন ডগ ক্যাট মানে কুকুর বিড়ালের ক্ষেত্রে কিন্তু ওদের একটু হলে ওরা মনে করেন যে মানুষের মতো সেন্সিটিভ হয়ে যায়। গরুর ক্ষেত্রে গরু তো সহজে এগুলো ফিলই করে না যদি না। আমার আপনার চিন্তা কখন, যখন সে খাচ্ছে না, ছেলে হচ্ছে না খাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এক তো সে তার ওজন কমবে, বা যদি সে গাভী হয় তাহলে দুধ দেবে না, তো তা আমি লসের কারণে কিন্তু আমি দৌড়াচ্ছি যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি হাতে সার পালতেছি, সামনে কুরবানি ঈদ আছে, আমি বিক্রি করবো, তো ওজন কমে যাচ্ছে, দাম পাবো না। গরু আছে আমি প্রত্যেকদিন 10-15 লিটার দুধ পাই, ওখান থেকে 5 লিটার দুধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মাথায় হয় আর কি, তাই না? আর নর্মাল যদি সে খায় বা এগুলো তো আমরা এটা চিন্তাই করবো না কিছু। এটা দেখেন ট্রিটমেন্টে দেখেন যে আসলে ট্রিটমেন্ট তাহলে আমরা কি দিতে পারি এটা বলেন? ট্রিটমেন্ট পেইন কিলার, হুম, তারপরে এখন হলো কারণের উপর আর কি, তাই না?
প্রথমে আমরা ট্রিটমেন্ট দেখেন যে আমরা এখানে কি অ্যান্টিবায়োটিক আসলে রেনামাইসিন কেন দিই আমরা একটু বলতে পারবেন যে ডক্সিটেট্রাসাইক্লিন যেটা আর কি শুধু রেনামাইসিন না, আরও কিন্তু অনেক প্রিপারেশন আছে ব্রড স্পেকট্রাম দেয়, কারণ আমরা আসলে ওরকম যদি ডায়াগনোসিস না করি এই জন্য ব্রড স্পেকট্রাম দিই আর কি। ঠিক আছে, এটা দেওয়া ভালো। তো এর সাথে সাথে রেনামাইসিন আমি আরও কিছু নাম লিখছি আর কি। তো আপনাদের ওই সিটে আছে কিনা, যেমন রেনামাইসিন ওই ডক্সিটেট্রাসাইক্লিনের আরও প্রিপারেশন আছে। ডোজ তো বলছিলাম, ডোজ কিন্তু একই বলছিলাম 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ওই হিসাব করে আমরা দিব আর কি। তারপরে আরো কিছু নাম আছে, একটু লেখা নেন রেনামাইসিনের সাথে। তো এই সেমই কিন্তু রেনামাইসিন না, কিন্তু রেনামাইসিন রেনাটা কোম্পানি করছে, তাই না? আরো বিভিন্ন কোম্পানি কিন্তু আছে আর কি। ওইলা যেমন রেনামাইসিনের সাথে যদি আমরা দিই তাহলে এক নম্বর যে ট্রিটমেন্ট দিই রেনামাইসিন, তাই না? রেনামাইসিন না লেখা ডক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এক নম্বর হলো ইনজেকশন রেনামাইসিন, তাই না? রেনামাইসিন আসলে রেনামাইসিন এলে দেয় আর কি, বুঝছেন? নাম এলে মানে লং টার্ম আর কি, যেটা ব্রড স্পেকট্রাম বলে আর কি। তো এটা আমরা বলছিলাম যে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আর কি প্রতি এর জন্য। তার এর সাথে সাথে সেম আরো কিছু প্রিপারেশন আছে, যেমন এটা বাজারে আছে নাকি আপনারা জানেন কিনা? ট্যাট্টাবেন ইনজেকশন, হ্যাঁ ট্যাট্টাবেট আছে। ব্রড স্পেকট্রাম এটা, হ্যাঁ এটা একই মানে একই গ্রুপের মানে অন্য প্রিপারেশন আর কি। হ্যাঁ, তারপরে আছে হলো অক্সিটেটাসিন, এসে দেখা যায় কিনা ওখানে ট্যাট্টাবেট ছিল, তারপর অক্সিটেটাসিন ইনজেকশন। ইনজেকশন আছে তো সঙ্গে মিলে, হ্যাঁ অক্সিটেট আছে, অক্সিটেট এটা আরেকটা কোম্পানি। ডোজ কিন্তু একই 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এছাড়া তো ইয়াতে তো আছে ওখানে যে নির্দেশিকা আছে, ওটা আছে মানে এটা হলো কি যে আপনি যেটা জানেন মাথায় রাখেন যেটা ডোজ হলো, তাহলে আপনি যে কোনো ভাবে কনভার্ট করতে পারবেন। ওখানে নির্দেশিকা অনেক সময় হয়তো আপনি না বুঝতে পারেন যে, কিন্তু 10 ml পার কেজিতে এটা তো স্যার দিতে হবে তো 5-6 দিনে মিলে। 10 ml পার কেজিতে হলে যদি এখানে 300 কেজি হয়, হ্যাঁ 300 কেজি হলে টোটাল লাগবে হলো 3000 mg। হ্যাঁ 3000 mg। হ্যাঁ তো এটাতে পার ভায়ালে কি রকম থাকে? এটা মানে আমরা বিভিন্ন সাইজের আছে, আপনার ধরে যে 100 ml এর ভায়াল আছে, 25 ml এর ভায়াল আছে, 75 ml এর ভায়াল আছে, বিভিন্ন ভায়াল আছে। আপনি এটা হিসাব করে দিবেন আর কি। এবং প্রত্যেক জায়গায় 1 ml এ কোনোটার ক্ষেত্রে থাকে হলো 50 মিলিগ্রাম, কোনোটা থাকে আপনার 70 মিলিগ্রাম। মানে এক কোম্পানি এক কনসেন্ট্রেশনে দিয়ে বানায় আর কি। আপনার যদি এই হিসাবটা থাকে যে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, হ্যাঁ এখানে ওষুধের ভায়ালে লেখা দেখতে হবে যে 100 গ্রামে কত মিলিগ্রাম আছে। হ্যাঁ ওটার মধ্যে মানে এক কোম্পানি, কোন কোম্পানি 1 ml এর ভিতরে 50 মিলিগ্রাম দিছে ওইভাবে করছে, আবার কোন কোম্পানি 1 ml এর ভিতরে 70 মিলিগ্রাম দিয়ে করছে আর কি। তো আপনি যদি মিলিগ্রামটা আপনার জানা থাকে, কোন আমি আপনাকে বলে দিলাম যে ইনজেকশন দিবেন যে 10 ml দিবেন, কিন্তু দেখা গেল যে ওটার ভিতরে জিনিস অনেক বেশি ঢুকাইছে, তখন তো 10 ml কি ওভারডোজ হয়ে গেল। আবার ধরুন যে অনেক কোম্পানি আছে ওটার ভিতরে মিলিগ্রামে কম ঢুকাইছে আর কি, তখন আমি যে ডোজ দেই তাহলে কি হবে? কম হয়ে যাবে না? এই জন্য আমরা যদি এই জিনিসটা জানি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সব ধরনের অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে এটা না একটা মানে ডোজ হলো এটা, কিন্তু যে আপনার কি করবেন না ডোজের কথা আমি বলছি। ওটা একই ডোজ। এই মানে অ্যান্টিবায়োটিক আছে না অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যা আছে, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যা আছে এটা হলো 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এই করে যাবে না। তারপরে দেখেন আর কি আছে, অথবা এসএআর যদি দেখেন, আর যদি আপনার এটাই করে থাক আর দরকার স্যার এক ভায়াল বলতে কি এক বোতল বোঝায় না? হ্যাঁ এখানে লেখছে যে কোনো একটি মাঝারি বাছুরের গরুকে 1 ভায়াল করে মাংসপেশিতে দিনে একবার করে 5 থেকে 7 দিন দিলে নাভিরোগ ভালো হয়। 1 ভায়াল কি পুরো বোতলই দিবেন? না এটা ওই যে সমস্যা, ওটাতে আপনি কোনো ট্রিটমেন্টই করতে পারবেন না। বায়ালের সাইজ আপনি 25 ml বায়াল আছে, ধরেন যে বায়াল এটা বোঝাই যে বায়াল আর বোতলের মধ্যে পার্থক্য কি বুঝছেন? এটার মধ্যে তো এক একটা জিনিস এক এক ভাবে দেওয়া। বোতল আর বায়াল আইইউ আছে। হ্যাঁ এই যে বুঝছেন বোতল আর বায়াল,
এটার মধ্যে কি বায়ারটা হলো বোতলটা হলো কি একটু বড় সাইজের, লার্জ সাইজের আর কি, বুঝছেন? আর বায়ারটা হলো ছোট, একটু ছোট সাইজের। এই জন্য আমরা যেমন ওষুধের ক্ষেত্রে আপনার এই যে কি বলো এটারে, যে ট্যাবলেট বলতেছি না, বলাস ট্যাবলেট আর বলাস, ট্যাবলেট আর বলাস কি যে নেবেন এখান থেকে কেন বলাস ছোট সাইজ এটা এটা একটু বড় এটা অনেক বড় সাইজে থাকে আর কি, আর ট্যাবলেট গুলো ছোট থাকে আর কি। হ্যাঁ, স্যার তাহলে ওইটা ফলো না করে এখান থেকে ডোজটা না না না, ওখানে আপনি ওটা ফলো করেন না, ওটা আপনি ওই ট্রিটমেন্ট ওই বায়াল আপনি এটা তো সর্বনাশ করে ফেলবেন। এক কোম্পানি আপনার ওই জন্য বুঝবে আর কি, কোনো কিছু কিছু করে যে এক কোম্পানি আপনার 25 ml এর বায়াল তৈরি করছে, আর কোম্পানি 100 ml, আমাদের 100 ml বাছরে দিয়ে দিলেন, 100 ml এর বায়াল আপনারা যদি বলছে এক বায়াল দিবেন। এই আমাদের মিনিটে লেখা আছে কত মিলি দিব ওটা লেখা হ্যাঁ আছে। হ্যাঁ, এটা নাম হিসাব করে দিবেন আর কি। অ্যাটলিস্ট আপনি যদি ওটা না বোঝেন, ধরেন এটা কিছু বোঝেন নাই, আপনি জানেন যে এই অ্যান্টিবায়োটিকটা আমি দিব আর কি, তখন ওর ভিতরে যে কাগজ আছে আমার কথা মনে নাই, আপনার এটা মনে নাই, ওটা ফলো করে দিল সে, ওটা ফলো করে দিলেও আমরা নিরাপদ। কারণ ওরা যখন ওই কাগজটা করছে অনেক চিন্তা ভাবনা করে করছে, অনেক ট্রায়াল দিয়ে করছে। একটা ওষুধ বের করার জন্য কিন্তু অনেক সময় লাগে, বুঝছেন? আর কাগজে লেখা থাকে না হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাগজে ক্যাটালগ আছে, ওখানে আপনি দেওয়া আছে যে কি কি রোগের বিরুদ্ধে দিবেন, কোন ডোজ কোথায় দিবেন, ওটা সাইড এফেক্ট সব কিছু সাইড এফেক্ট সব আছে। এটা ভালো স্যার এটা একটা ইনজেকশন পুশ করার ক্ষেত্রে ওখানে লেখা আছে যে আইএম হ্যাঁ। আইভি হ্যাঁ। আর একটা এসসি আছে, হ্যাঁ। এসসি টা কোনটা ও আছে? সাবকিউটেনিয়াস সাবকিউট যে চামড়া চামড়ার নিচে নিচে না? এটা হলো বলি আছে, এটা তো ক্লিয়ার করি, ওটা বলছিলাম আপনার ক্লাসে ছিলেন না, আইবি আইএম আর ডাবল এম হলো সাবকিউটেনিয়াস, তাই না? যেভাবে লেখে এভাবে লেখে, দুইভাবে লেখে। এইভাবে। এটা হলো কি Intravenous। ইন্টারভেনাস, অর্থাৎ সরাসরি রগে দেয়, রগে দেবে। রগে দেবে। আর এটা হলো মাসলের মধ্যে দেবে, মাসলের মধ্যে। মাংসের মধ্যে, এটা হলো মাংসে দেবে আর কি, হ্যাঁ? আচ্ছা। মাংসে দেবে আর কি। আর আপনি এটা দেবে হলো পুরো রগের মধ্যে, হ্যাঁ? আর এটা দেবে হলো চামড়াতে, স্কিন আছে না, স্কিনের মধ্যে দেবে। আরেকটা দেখি মাঝে মাঝে স্যার আইডি, হ্যাঁ? আরেকটাও দেখি মাঝে মাঝে আইডি, আইডি তখন আমি দেখছিলাম এটা ভুল লেখছে আর কি, বুঝছেন? আইবির মধ্যে বির মধ্যে ডি লেগে ফেলছেন, আইডি কোনো রুট নাই, আর এটা আসলে কি লোকালি, বুঝছেন? তার রুটগুলো বলি তাহলে লোকালি দিতে পারেন, লোকালি তো বোঝেনি, লোকালি বোঝেন না? আসসালামু আলাইকুম, ক্লাস শেষে গেল, আসেন কাছে। তো লোকালি কি, লোকালি হলো যে জায়গা আপনার ইটা হয়েছে, ইনফেকশনটা হয়েছে আর কি। অনেক সময় কি যে গা হয় না, সেই জায়গায় গা হতে পারে, তো পেটের এদিকে গা হতে পারে, হাতে মানে গরুতে হাত না, পায়ের মধ্যে গা হতে পারে, ওটা হলো লোকালি। আপনার বিভিন্ন অয়েনমেন্ট আছে আর কি, মলম জাতীয় জিনিসগুলো আছে, অথবা পাউডার, কিছু পাউডার যেমন এই যে নেমানন পাউডার আছে বা অন্যান্য বিভিন্ন পাউডারগুলো যে আছে ওটা লোকালি লাগায় আর কি। মূলত এই কয়টা রুটি আর কি, এই কয়টা রুটি আর আছে, আর হলো প্যারেন্টাল রুট। অর্থাৎ অনেক সময় কি করে জানেন, যে ইয়ে দেয় আর কি, যে এই ইয়ের মধ্যে বুকের মধ্যে একটা বা এই পেটের মধ্যে দেয় প্যারেন্টালি, সরাসরি দিয়ে পেরিটোনিয়াম ই করে মানুষের তো মানে বেশি। ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকমটা দেয়। প্যারেন্টালি দেয় এই। ঠিক আছে। তো স্যার পাউডার তো পাউডার, আর ওয়েনমেন্ট একটা আছে, ওইটা কি মলম? মলম ওয়ানমেন্ট মানে মলম। আমাদের পশুর জন্য তিনটা শিখলেই যথেষ্ট। ল্যাব কোয়ার্টারের ক্ষেত্রে অনেক ওই যে ইয়াতে যেখানে ইনফেকশন হয় ওইখানে তো সরাসরি ইনজেকশন পুশ করার পারমিশন আছে নাকি স্যার? অর্ধেক মাংসপেশিতে অর্ধেক। ব্ল্যাক কোয়ার্টারের ক্ষেত্রে বলেছেন? ল্যাব কোয়ার্টারের ক্ষেত্রে হ্যাঁ, লোকালি আপনি কিছু দিতে পারেন, খালি ব্ল্যাক কোয়ার্টার না। স্যার না, যে ডোজটা ওইটার অর্ধেক আপনার ওই যে Infected ইনফেক্টেড ওটা এরিয়া। কোনো হয় না, আপনি ওখানে দিতে পারেন, আপনার ওইটার কোনো নির্দিষ্টই নাই যে আপনি লোকালি দিতে পারেন, যদি ওখানে দিতে চান দিলেন, আর অর্ধেক আপনি অন্য জায়গায় দিতে বলতেছেন, হ্যাঁ। দুইটাই প্রসেস। আপনি যদি আসলে কি আপনাদের তো ওইটাই বলছিলাম যে আসলে লোকালি দিলে কি হয়, বরং মানে আমরা এই যে বলছিলাম না, চারটেই বুঝাইছিলাম না, যে আসলে কিভাবে আমরা খাই ভাত বা খাই মাংস, হয় এটা রক্ত মানে রক্তে যে পুষ্টি কিভাবে দিচ্ছে আর কি, হ্যাঁ। প্রত্যেকটা বোধ আপনার যেখানে লোকালি দিলে হয় কি, যে যেখানে ইনফেকশন ওখানে গিয়ে তাড়াতাড়ি কাজ করবে। এই ক্ষেত্রে সবচাইতে ভালো যদি আপনি যদি ভেনে দিতে পারেন, আপনি যদি এক্সপার্ট হন, লোকালি এসে যদি ভেনেও দেয় তাহলে আরো তাড়াতাড়ি কাজ করবে। লোকালি দিলে কাজ করবে, এটা কোনো নিয়ম না যে অর্ধেক ওখানে দিতে হবে অর্ধেক বাইরে দিতে হবে, আপনি যেখানেই দেন, যে রোটেই দেন এক জায়গায় দিলেও হবে। যাই কাজ করবে। কিন্তু লোকালি দেয় কেন, যেহেতু ইনফেকশনটা যেখানে হয়েছে দিলে এর থেকে ডিস্টেন্স কম, তাড়াতাড়ি যাবে, এটাই, অন্য কোনোই না। আমরা অন্য জায়গায় দিলে যে কাজ করবে না এরকম কিন্তু না, এটা ধারণা করেন না কখনো। স্যার এই অক্সিটেট্রাসাইক্লিনের হচ্ছে ডোজটা হলো 10 মিলিগ্রাম পার 1 ml বললাম না, আগে তো বলছিলাম 10 মিলিগ্রাম এক কেজির জন্য? 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট।
আর এখানে আছে হচ্ছে 1 ml for 5 কেজি। হ্যাঁ 5 কেজির জন্য ওই তাহলে ওটা 1 ml বলছে না, তাহলে আপনার ওই যে যেভাবে কনসেন্ট্রেশন দেওয়া আছে ওটা যে 1 ml করার জন্য তাহলে ধরুন যে কত কেজি করার জন্য বলছে? তাহলে ওটা ব্র্যান্ড না, ওষুধের নামের সাথে আছে দেখেন এটা। হ্যাঁ ওষুধের নামের সাথে ওই আছে। কনসেন্ট্রেশনটা ml 5 মানে ওরা যে 1 ml করছে ওই 1 ml করার জন্য যে কনসেন্ট্রেশন ওভাবে মিলাইছে আর কি, মিলাই আপনার সহজ করে দিচ্ছে আর কি। কিন্তু ভিতরে যে জিনিস আছে আর এটাতে একই হবে আর কি, এটা হলো স্ট্যান্ডার্ড। এইটা মনে না রেখে ওইটা মনে রাখবেন। এটা আপনি মনে রাখলে আপনি সব কিছু করতে পারবেন, বুঝছেন কি? আমি এই কারণে বই দেখে না 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 বই থেকে আমি কি বলছিলাম, বই থেকে আপনারা গ্রুপ শিখবেন, গ্রুপ আর গ্রুপ পড়াগুলা কি আর কাজ কি কি কাজে লাগে, বুঝছেন? ডোজটা যেভাবে ই করবেন ডোজ। ওই যে 40 লাখ আইইউ ভাইয়া, হুম। এই লাখ ওটা হলো ওটা আলাদা, ওটা মানে দুইটা IU থেকে? ওটা ইন্টারন্যাশনাল ইউনিট, মানে ওটা হলো আলাদা আলাদা হিসাব, ওটা হলো অন্য জিনিস। ওটা ওইভাবে লেখে লাখ ইন্টারন্যাশনাল ইউনিট হলো মানে আমরা কি মেজারমেন্টের বিভিন্ন পদ্ধতি আছে আর কি, যেমন আমরা ধরুন যে ওই ব্রিটিশ পদ্ধতি আছে, ওটা 4টা পদ্ধতি আছে, ওগুলো আমাদের আপনার মাথায় রাখার দরকার নাই। এইগুলাই তো পারি না। এটা হলো এইটা বলছিলাম আমি, হ্যাঁ। ওটা হলো যে ওই মনে করেন যে নাম বিভিন্ন ভাবে লেখে না, যেমন আমাদের দেশে মানুষের মুসলমানদের এক ধরনের নাম, আপনি যদি অন্য দেশে ইউরোপে যান এই দেখবেন যে কি সব নাম নিচ্ছে তাই না, ওরকম কোনো যে কোনো দেশের নাম করার জন্য বিভিন্ন ইউনিট ইউজ করে আর কি। ওই আইইউ মানে লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, ওটা আরেকটা মানে বিভিন্ন পদ্ধতি আছে। প্যাক সাইজের ভিতর লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ওটা হলো আলাদা আর কি। ওই ব্যাংকে চেকেও বিদেশি এরকম দেখছে আমরা 1000 লিখি ওরা 100 হ্যাঁ 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 এত আমরা 1 লাখ লিখি না, বিদেশে কিন্তু লাখ নাই, বুঝছেন? ওরা লাগবে 100,000। ওটা মানে যার যার গণনা পদ্ধতি ওরা বুঝে। আমরা যেমন আমাদের দেশে কি টেম্পারেচার দেখি ফারেনহাইটে দেখি তাই না, আমি জাপানে ছিলাম, ওরা এই সেন্টিগ্রেডে দেয়। ওরা 100,000 আর মিলিয়ন। হ্যাঁ হ্যাঁ ওই যে মিলিয়নে দেখি, 1,000 million ওরা কিন্তু ওই যে লাখ জানে না, লাখ বলে লাখ 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 কি মানে বুঝে না, লাখ ওরা মনে কোটি। করে লাখ মানে যে আমাদের কপাল আছে না ভাগ্য, এটা লাখ 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 মানে যে আমি বলছি 1 লাখ বা 10 লাখ, তো মানে তুমি কি বলো যে তোমার লাখ কি 10টা মানে 10 এরকম আর কি, ওরা লাখ বোঝে না। ওই জন্য যারা বলে ইন্টারন্যাশনাল ইউনিটের কথা হলো মেজারমেন্টের বিভিন্ন পদ্ধতি আছে আর কি। স্যার তাহলে আমাদের এরকম একটু বলে দিন যখন গ্রুপটা পড়াবেন। হ্যাঁ আমি তো বলতেছি একটা বলতেছি আর কি। তো এটা গেল আর কি, বুঝছেন? যে আবার স্যার অক্সি টেট্রাসাইক্লিন গ্রুপের এই তিনটাই কি পপুলার? হ্যাঁ এই আপনি এগুলো পাবেন বাজারে, যেমন আছে হলো টেট্রাবেট আছে না, অক্সিটেট আছে, তারপরে ওটা একটা আর্ড আছে, ওটা একটা বেট লিখতে পারেন আপনি না, ও একটা বেট এটা লিখতে পারেন, ইনজেকশন ওটা একটা বেট, এটা আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে আর কি। স্যার তাইলে এখানে এটা তো আমরা দিব শুধু ব্যাকটেরিয়াল, যদি ফেরিক্সি যদি ব্যাকটেরিয়াল যদি আমরা বুঝতে পারি হ্যাঁ তাহলে আপনি তাইলে এগুলা একটা দিতে হবে এই তো। আর ভাইরাসের ক্ষেত্রে বুঝছেন যে ভাইরাল ইনফেকশন থাকলে আসলে তো ভাইরাসের অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না কিন্তু ভাইরাসের ক্ষেত্রে, বুঝছেন? কিন্তু আমি দেখছি যে ভাইরাসের ক্ষেত্রে যে জেন্টামাইসিন গ্রুপের যে আছে না, জেন্টামাইসিন গ্রুপের যে এগুলো এগুলা ভাইরাসের যে সেকেন্ডারি ট্রিটমেন্ট অর্থাৎ সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা এইগুলা ভালো কাজ করে, বুঝছেন? জেন্টামাইসিনের যে গ্রুপের যেগুলো আছে জেন্ডামাইসিনের গ্রুপে কি আছে স্যার? ওটা বলবো তো যদি ভাইরাল হয়, বুঝছেন, সেক্ষেত্রে আপনি ওটা দিলেও হয়, কিন্তু আসলে সেকেন্ডারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য অক্সিডেন্টাসাইক্লিন যাওয়ার দরকার নাই, সেক্ষেত্রে আপনার জেন্টামাইসিন এটা কি ওইটা মানে ওইটারই ট্রিটমেন্ট? ওইটার মানে বিভিন্ন কজ বলছিলাম আর কি, বুঝছেন? আপনার পরে আসছেন গরুর ওষুধ এগুলোই স্যার, হ্যাঁ। যে কোনো রোগ আমি দেখছি তো। হ্যাঁ মোটামুটি আপনি আসলে কি রেনামাইসিন একটা থাকলে সব রোগের যে এত আপনার চিন্তা করার দরকার নাই। আলটিমেটলি কি হবে জানেন, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অ্যান্টিবায়োটিক 3-4টা গ্রুপ মোটামুটি সেগুলি হবে, অ্যান্টিহিস্টামিনিক এরকম পেন কিলার, হ্যাঁ, আর কিছু আপনার অয়েন্টমেন্ট আছে আর কি বিভিন্ন লোকালি। এবং গরুর ক্ষেত্রে যেটা হয়, মানুষের ক্ষেত্রে আমরা যেমন ওই যে গ্যাসের কি করি বিভিন্ন লোসেপটিলে সে অনেক কিছু আছে না, এটা আছে। গরুর ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো না, বিভিন্ন আছে যেমন নাক্সমিক আছে, জিঞ্জার আছে, আপনি যদি এক্সপার্ট হন খাবার সোডা আছে, ঠিক আছে, আর এবং এগুলো বিভিন্ন মিক্সারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি এগুলো দিয়ে প্রস্তুত করো, একবার প্রস্তুত করো। আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি এগুলা বেটে খাও, ফার্মারে বললেন যে আদা নিয়ে আসো বা তুমি এই যে নাক্সমিকে কিনে নিয়ে আসো, কপার সালফেট কিনে আসো, আপনি যদি মানে আসলে রিয়ালি কি করতে চান, আপনার মানে ভালো ট্রিটমেন্ট দিতে চান, তাহলে আপনি নিজে এগুলো মিক্স করে খাওয়াই দিলেন, ওই ওষুধের চেয়ে 5 গুণ বেশি ভালো কাজ করবে। কোম্পানির ওষুধের চেয়ে আপনি যদি ডাইরেক্ট এগুলো খাওয়াই দিতে পারেন, আপনার ইয়েছে 10 গুণ বা 5 গুণ বেশি কাজ করবে, স্যার কারণ এগুলো দিতে বানায়
জিনিসগুলো। ওই দিন এক লোক আর কি একটা ছেলে আর কি আমাদের মতোই ক্লাস করে গাজীপুরে, তো হ্যাঁ। ওই ছেলে আর কি কমপ্লেইন করলো তার ডাক্তারের কাছে ফোন দিয়েছে একটা গরুর ম্যাস্টাইটিসের প্রবলেম। হ্যাঁ তো আমি আমার সাথে এটা নিয়ে কথা হয়েছে, পরে বললাম আপনি কি কি ওষুধ দিচ্ছেন? তাহলে আমার বলতেছে যে আমি দিছি, একটা পেইন কিলার দিছি, তারপরে স্ট্রেপ্টোপেন দিছি, এগুলো আর কি বিভিন্ন অ্যান্টিবায়োটিক কমন। আমি পরে ওনার বললাম যে ওইখানে ফিজিক্যাল কি করছেন? তো পরে বললো যে ওরানটা ছিল, শক্ত ছিল আর গরম ছিল, বরফ দিছি। পরে বললাম বরফ কেন দিছে? এখানে তো আপনি গরম পানি দিয়ে টিংচার আয়োডিন পেঁচাই তারপর কয় না, এটা তো উনি বলে দিন। উনি বলে ধর আসলে কি এখানে আসলে এক একজনের ট্রিটমেন্ট। ম্যাস্টাইটিসের আমি যদি বললাম, আমার যদি বলেন যে আপনি কি ট্রিটমেন্ট দেন, ম্যাস্টাইটিসের ফার্স্টই হলো যে আপনি যদি ওটা ভালো করতে চান গরুটাকে, ওই যে দুধগুলো ভিতরে জমে আছে না, ওটা আপনাকে আগে বের করতে হবে। ফার্স্ট আমরা বের করতে হবে, কারণ অনেক সময় দুধ ওখান থেকে পাস হয়ে যায়, পাস ফর্মেশন করে, বুঝছেন? পেইন কিলার দিয়ে পেইন কিলার দিলে মানে পেইন কিলার দেওয়ার উদ্দেশ্যটা কি? আপনার ওটা ভালো হওয়ার জন্য নাকি? না। যেহেতু ওখানে ব্যথা হচ্ছে, তার প্রচন্ড ব্যথা হচ্ছে, ব্যথাটা কমায় আপনার দুধগুলো টেনে টেনে বের করে ফেলতে হবে আর কি আপনার, ঠিক আছে? আর অনেক সময় এই টিট যে মানে বার যেখান থেকে দুধ বের হয় বন্ধ হয়ে যায়। যাই হোক ম্যাচটা হিসাবে আমি করাবো এটা, এখন যেটা আলোচনা না, করছি উনি যেটা বলছে, পরে আমি ওনাকে বললাম যে গরম পানি দিয়ে সেক দাও, এটা ঠিক আছে? আপনারই ঠিক আছে, এটা ঠিক আছে। গরম পানি কিন্তু একটা পেইন কিলার, আপনি জানেন? হ্যাঁ, জানেন? জীবাণু ধ্বংস এটা হলো সবচেয়ে ভালো যেমন পেইন কিলার ওষুধ খাওয়াচ্ছে, গরম পানি কিন্তু আপনি শরীরে যদি ব্যথা হয়, আপনি সকালবেলা হালকা একটু গরম পানি দিয়ে গোসল করলে কি হবে জানেন? কি হয় বলতে পারবেন কেন পেইন কিলার কাজ করে? আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলোরে রক্ত চলাচল মানে সঞ্চালনকে বাড়ায় দেয়। বাড়ায় দিলে কিন্তু আর আপনার তখন শরীরে ব্যথা থাকবে না। কেন ব্যথা হয়? যে আমাদের যে রক্ত নালীগুলো আছে এগুলা